আসসালামু আলাইকুম। ভয়ানক এক আবিষ্কার, যেখানে মানুষ তৈরি করতে গিয়ে ভিক্টর তৈরি করে ফেলে এক মনস্টার, যার বুদ্ধি ছিল একদমই বাচ্চাদের মতো। তাকে না আহত করা সম্ভব ছিল, না খুন করা সম্ভব ছিল। সে ছিল অমর। তবে এমন কি হয় যে কারণে এই মনস্টার ভিক্টরের খুনের পিছে পড়ে যায়? আর এখানেই আসে আসল টুইস্ট। এখন দেখার বিষয় হলো এই গল্পে আসল মনস্টার কে, ভিক্টরের তৈরি করা ওই মনস্টার নাকি ভিক্টর নিজে? এই গল্পের এই টুইস্ট এবং গভীরত্ব আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা বরফে আটকা পড়া একটা জাহাজের দৃশ্য দেখতে পাই, যেটা বহুদিন ধরে বরফে আটকা পড়েছিল। কোনোভাবেই এই নাবিকেরা এই জাহাজটিকে মুক্ত করতে পারছিল না। তবে তারা আশায় ছিল যে একদিন তারা এই জাহাজটিকে মুক্ত করবে এবং বাড়িতে ফিরে যাবে। জাহাজের ক্যাপ্টেনও তাদেরকে সমানে মোটিভেট করে যাচ্ছিল, যাতে করে তারা কোনোভাবেই হার না মানে। ঠান্ডায় তার নিজেরও ভীষণ কষ্ট হচ্ছিল। এখন ওই দিন রাতে হঠাৎ করেই তারা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা এখান থেকে প্রায় 2 মাইল দূর থেকে আসছিল। অনেকগুলো ভেড়িয়ার ডাকও শোনা যাচ্ছিল, সেই সাথে আগুনের ঝলকও দেখা যাচ্ছিল। যে কারণে তারা ঠিক করে যে তারা ওই জায়গাটিতে চেক করতে যাবে। সেখানে যেতেই তারা একজন আহত লোককে খুঁজে পায়। লোকটির পা যেভাবে বেঁকে ছিল তাতে তারা ঘাবড়ে যায় যে লোকটির পা হয়তো বা ভেঙে গিয়েছে, তার উপরে হয়তো বা বরফের ভাল্লুক আক্রমণ করেছে। তাই তারা তার পাটা চেক করতে গেলে দেখতে পায় এটা তো নকল পা, যা বেঁকে পড়েছিল। এর মানে লোকটি আগে থেকেই পা হারিয়েছে। তারা তাকে দেখছিল, এরই মাঝে কারোর গর্জন শোনা যায়। ছায়ার মতো কিছু একটা দেখে তারা আর এক মুহূর্তও দেরি করে না, লোকটিকে নিয়ে ফিরে আসে তাদের জাহাজে। তবে পশুর মতো গর্জন করতে থাকা ওই শক্তি তাদের পিছু পিছু চলে এসেছিল জাহাজ পর্যন্ত। মানুষের মতো হেঁটে আসলেও তার আকৃতি ছিল বিশাল, যে কারণে ক্যাপ্টেন তার উপর ফায়ার করার অর্ডার দিয়ে দেয়। তবে এতবার গুলি লাগার পরও যেন ওই শক্তির কিছুই হচ্ছিল না। সে তখনও গর্জন করতে করতে তাদের দিকে এগোচ্ছিল। হতে পারে এটা কোনো মনস্টার, যে এবার কাছাকাছি চলে এসেছে দেখে তারা দ্রুত জাহাজে উঠে পড়ে। কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাদেরকে আঘাত করে সেখানেই শেষ করে দেয়। আর এরপর সিঁড়ি বেয়ে সেও উঠে পড়ে জাহাজে। ক্যাপ্টেন এবার দৌড়ে চলে যায় ওই আহত লোকটির কাছে এবং জিজ্ঞাসা করতে থাকে এটা কি তাদের পেছনে পড়ে আছে। তখনই মনস্টার উপরে চলে এসে তার দিকে আঙুল উঁচু করে বলে যে এটা আমার শিকার, আমার হাতে তুলে দেওয়া হোক। কথা বলে সে এগোয় যেতে লাগলে কয়েকজন বাধা দিতে আসে এবং আবারও তার হাতে খুন হয়। ওই সময় ক্যাপ্টেনের আদেশে একজন গিয়ে একটা পাওয়ারফুল বন্দুক বের করে নেয়। ততক্ষণে মনস্টারটি ওই লোকটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে ওই লোকটির দিকে ইশারা করে একটাই নাম নেয়, আর সেটা হলো ভিক্টর। তখনই তার উপর গুলি করে দেয় ওই সেনা। পরপর কয়েকবার গুলি করায় সে নিচে পড়ে যায়। তবে তারা অবাক হয়ে যায় যখন তারা দেখে সে আবারও উঠে দাঁড়িয়েছে। যাতে সে আবারও জাহাজে না উঠতে পারে তাই তারা দ্রুত সিঁড়িটা সরিয়ে নেয়। রেগে গিয়ে গর্জন করতে থাকে ওই মনস্টার। তার শক্তি এত বেশি ছিল যে সে এবার শিপটাকেই পুরো উল্টে ফেলতে শুরু করে, যা এতগুলো মানুষ মিলে এতদিনেও বরফের ভেতর থেকে বের করতে পারেনি। ক্যাপ্টেন এবার কোনো মতে বন্দুক নিয়ে আবারও শিপের কর্নারে চলে যায় এবং সেখান থেকে গুলি করে দেয় বরফের উপর। সে মূলত ওই মনস্টারকে মারতে চাইছিল না, বরং তাকে পানির ভেতরে ফেলে দিতে চাইছিল, যে কাজে সে সফলও হয়। ফলে সাঁতার না জানায় মনস্টার তলিয়ে যায় পানির গভীরে। ক্যাপ্টেন এবার ফিরে আসে ওই লোকটির কাছে। আহত লোকটির চিকিৎসা করার পর সে এবার কথা বলতে শুরু করেছিল। লোকটির নাম ছিল ভিক্টর। ক্যাপ্টেনের কাছ থেকে ভিক্টর জানতে পারে যে তার 6 জন লোক অলরেডি মারা গিয়েছে। সে জানতো ওই মনস্টার আবারও ফিরে আসবে, তাকে মারা এত সহজ নয়। সে আবারও আসবে ভিক্টরকে শেষ করে দিতে। তাই সে ক্যাপ্টেনকে বলে যে এবার যদি ওই মনস্টার ফিরে আসে তাহলে তাদের লড়াই করার কোনো প্রয়োজন নেই, তারা যেন ভিক্টরকে তার হাতে তুলে দেয়। ক্যাপ্টেন ভিক্টরকে জিজ্ঞাসা করে যে এটা আসলে কি, এই মনস্টারের উৎপত্তি কোথায়? যার উত্তরে ভিক্টর বলে এটা সেই বানিয়েছে, এই মনস্টার তারই সৃষ্টি। এখন সে আরেকটু স্বাভাবিক হওয়ার পর ক্যাপ্টেনকে তার নিজের গল্প খুলে বলতে আরম্ভ করে। আমরা জানতে পারি ভিক্টরের পুরো নাম ছিল ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন। সে অনেক ধনী একজন ডক্টরের একমাত্র ছেলে ছিল। তার মা তাকে প্রচণ্ড ভালোবাসত। তার মায়ের সাথে তার খুব ভালো সময় যেত যতক্ষণ না পর্যন্ত তার বাবা বাড়িতে ফিরত। তার বাবা বেশিরভাগ সময় তাদের থেকে দূরে থাকত, আর যখন সে বাড়িতে ফিরত তখন পরিবেশ একদমই পরিবর্তন হয়ে যেত। তার বাবা কখনো তার মাকে ভালোবাসেনি,
শুধুমাত্র শাহী পরিবারের হওয়ায় সে তাকে বিয়ে করেছিল। সে এমন একজন মানুষ ছিল যার কথা মতো সবকিছু চলত। ভিক্টরের মা তখন আবারও প্রেগনেন্ট ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে ভিক্টর প্রার্থনা করত, আর সেই সাথে প্রতি রাতে বাবা মায়ের চিৎকার শুনতে পেত ভিক্টর। সে জানত তার মায়ের প্রতি তার বাবার ব্যবহার ভালো ছিল না, যে কারণে সে প্রচণ্ড কষ্ট পেত। শুধুমাত্র তার মায়ের সাথেই যে এরকম ব্যবহার ছিল এরকম নয়, সে ভিক্টরের সাথেও খুব খারাপ ব্যবহার করত। খুব অল্পতেই সে রেগে যেত, যেন ভিক্টরের অস্তিত্বই তাকে রাগিয়ে দিত। ভিক্টরকে সে খুব কড়াভাবে পড়াশোনা করাতো। সামান্য একটা ভুলেও সে তাকে খুব কড়া শাস্তি দিত। হাজার চেষ্টা করেও সে তার বাবাকে কখনোই খুশি করতে পারত না। এখন এরকমই একদিন শিকারের জন্য বের হতে চলেছিল ভিক্টরের বাবা। ভিক্টর তখন তার মায়ের সাথে তাস খেলছিল। হঠাৎ করেই তার মায়ের শরীর খারাপ হতে শুরু করে। তার অনেক ব্লিডিং হচ্ছিল। ভিক্টরের বাবা সেখানে আসে এবং তাকে নিয়ে চলে যায় রুমের ভেতরে। বাইরে থেকে ভিক্টর শুধুমাত্র তার মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাচ্চার ডেলিভারি করতে গিয়ে ভিক্টরের মা মারা যায়। যদিও বাচ্চাটি সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেয়, তবে মায়ের মৃত্যু ভিক্টরকে একদম ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এখন আর এই পৃথিবীতে তার আপন বলতে কেউই ছিল না। সে একদম একা হয়ে গিয়েছিল। এদিকে বাবার পরিবর্তিত ব্যবহার, তার সাথে একরকম ব্যবহার সে দিয়েছে। অন্যদিকে উইলিয়াম অর্থাৎ ভিক্টরের ছোট ভাইকে সে প্রচণ্ড ভালোবাসত। খুব আদরে আগলে রেখে সে তাকে বড় করছিল। এই তারতম্য ভিক্টরকে আরও বেশি প্রভাবিত করছিল। সময়ের সাথে সাথে ভিক্টর তার বাবাকেই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে, কেননা তার বাবা সবথেকে অভিজ্ঞ এবং ফেমাস ডক্টর ছিল। এরপরও সে নিজের স্ত্রীকে বাঁচাতে পারেনি, যে জিনিসটা ভিক্টর একদমই মেনে নিতে পারছিল না। তাই সে একদিন তার বাবাকে বলে যে সে তার থেকেও বড় কিছু হয়ে দেখাবে, সে মৃত্যুকে জয় করে দেখাবে। তার বাবা তার কথায় গুরুত্ব দেয় না। তবে ওই রাতে সে একটা স্বপ্ন দেখে, যেখানে সে অন্ধকারের এঞ্জেলকে দেখেছিল তার স্বপ্নে জেগে উঠতে। যেন ওই এঞ্জেল তাকে বলেছিল যে সে একদিন মৃত্যু এবং জন্মের উপর কন্ট্রোল করতে পারবে, তার বাবার থেকেও যোগ্য হবে। ভিক্টর এই পর্যন্ত বলতেই দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই তার কথা মতো সত্যি ওই মনস্টার বরফ ভেঙে বেরিয়ে এসেছে। এর মানে তাকে সত্যিই মারা কোনোভাবেই সম্ভব নয়। এখন ভিক্টর আবারও অতীতের গল্প বলতে শুরু করে। তার মায়ের মৃত্যুর পর দুই ফ্যামিলির মধ্যে বেশ ঝামেলা শুরু হয়েছিল, যা একসময় লড়াইয়ে পরিণত হয় এবং মারা যায় তার বাবা। শুধুমাত্র তাদের ভিলা ছাড়া আর কিছুই তাদের কাছে ছিল না। উইলিয়ামকে পাঠিয়ে দেওয়া হয় দূরের এক আত্মীয়ের কাছে। ভিক্টর চলে যায় শহরে, যেখানে সে পড়াশোনার পাশাপাশি জন্ম এবং মৃত্যু নিয়ে গবেষণা করতে থাকে। আমরা তার একটা প্রেজেন্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে টিচারদের সাথে অনেকে উপস্থিত ছিল। সে দাবি করে যে তার জন্মের উপর কোনো রকম কন্ট্রোল না থাকলেও তার গবেষণা মৃত্যুর উপর কন্ট্রোল এনে দিতে পারে। এই গবেষণার মাধ্যমে মানুষ মৃত্যুকে ধোঁকা দিতে শিখে যাবে। এ কথা বলে সে তার আবিষ্কার প্রেজেন্ট করে। এখানে মৃত মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা অর্ধেক শরীর বানিয়েছিল সে, যেখানে ব্রেন ছিল, হার্ট ছিল, সেই সাথে ছিল হাতও। সেটা চালু করলে সকলে বেশ উৎসুক হয়ে পড়ে। সত্যি এবার সেটা নড়তে আরম্ভ করে। বিজ্ঞানীদের মতে শুধুমাত্র কারেন্টের শক দিয়ে সে এইভাবে কোনো জাদু প্রদর্শন করতে পারবে না। যা শুনে ভিক্টর এবার তার হাতে একটা বল মারে, যেটা ওই ক্রিয়েচার ক্যাচ করে, যা দেখে সকলে অবাক হয়ে যায়। এর মানে এটা শুধুমাত্র বৈদ্যুতিক ঝটকায় নড়ছে এরকম না, তার মধ্যে সচল ব্রেন আছে। তবে বিজ্ঞানীরা তার এই আবিষ্কার অ্যাপ্রুভ করে না। প্রথমত তাদের কাছে এটা বিশ্বাসই হচ্ছিল না। এর উপর আবার এই আবিষ্কার সরাসরি গডের সাথে কম্পিটিশনের মতো। তাদের মতে জন্ম এবং মৃত্যু গডের হাতে, তবে ভিক্টরের মতে এটা তাদের ভবিষ্যৎ। বিজ্ঞানীরা তাকে অনুমতি না দিলে সে অনেক বেশি রেগে যায় এবং সে তার ওই আবিষ্কার সেখানেই নষ্ট করে বেরিয়ে আসে। আমরা বুঝতে পারি ভিক্টর অনেক বেশি জেদি ছিল, তার মধ্যে ধৈর্য সহ্য বলতে কিছুই ছিল না। ভিক্টর যেখানে তার গবেষণা প্রদর্শন করছিল সেখানে একজন লোক ছিল যার নাম ছিল হেনরি। হেনরি ভিক্টরের সাথে দেখা করতে আসে। সে প্রথমেই ভিক্টরের সাথে দেখা করে তার ভাই উইলিয়ামের চিঠি দেয়, আর এরপর ভেতরে গিয়ে সে উইলিয়াম এবং তার হবু বউয়ের ছবি দেখায়, যার নাম ছিল এলিজাবেথ। এলিজাবেথ হলো হেনরির ভাতিজি। হেনরি শুধুমাত্র ভিক্টরকে যে উইলিয়ামের বিয়ের ব্যাপারে বলতে এসেছে এমনটি নয়, তার এখানে আসার আলাদা একটা কারণ ছিল, আর সেটা হলো ভিক্টরের আবিষ্কার। তার মতে ভিক্টরের আবিষ্কার কাল পরিবর্তনকারী, তবে তার মধ্যে কোনো রকম ধৈর্য নেই। সে নিজেই নিজের আবিষ্কারের সংরক্ষণ করতে পারবে না।
যে কথাগুলো ভিক্টরের কাছে একদমই ভালো লাগে না। তখন হেনরি বলে কিছুদিনের মধ্যেই সে উইলিয়ামের সাথে তার দেখা করিয়ে দিবে, আর সেদিন সে তাকে একটা চমকে দেওয়ার মতো জিনিস দেখাবে। কথা বলে সে তাকে অ্যাড্রেস দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই ভিক্টর হেনরির সাথে গিয়ে দেখা করে। সে তার গবেষণার পেপারসও নিয়ে এসেছিল, যেটা দেখে হেনরি আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তার মতে সে যে জীবন দান করছে সেই জীবন বেশিক্ষণ স্থায়ী হয় না, শুধুমাত্র তার নার্ভ সিস্টেমের কারণে। তাদের এই ব্যাপার নিয়ে কাজ করতে হবে। এখানে তার সাথে কথা বলে ভিক্টর জানতে পারে হেনরি মূলত একজন আর্মির সার্জন ছিল, তবে সে সেখানে খুব একটা নাম করতে পারেনি। পরবর্তীতে সে অস্ত্রের ব্যবসা শুরু করে। ঘটনাটি যেহেতু 1855 সালের, তাই মানব শরীরের ব্যাপারে শিক্ষার জন্য তেমন কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। তবে হেনরির কাছে এমন কিছু ছিল যা দেখে ভিক্টর অনেক এক্সাইটেড হয়ে পড়ে। একটা কাঠের উপর মানব শরীরের ভেতরের অংশগুলো কেমন হতে পারে এই ব্যাপারে ধারণা দেওয়া ছিল। এটা পেয়ে ভিক্টর এত বেশি এক্সাইটেড হয়ে পড়ে যে সে তখনই থিওরি বের করে ফেলে যে কিভাবে কোন জায়গাটায় এনার্জি ব্যবহার করলে এই এনার্জি প্রিজার্ভ থাকবে, অর্থাৎ এনার্জি শেষ হবে না এবং তার বানানো ওই নতুন মানুষটিও মারা যাবে না। এমনকি এই থিওরি অনুযায়ী সে এমন মানুষ বানাতে চলেছিল যে কিনা অমর হবে, অর্থাৎ তার শরীরের যে কোনো ক্ষত আপনা আপনি ঠিক হয়ে যাবে। হেনরি তার কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং বলে এই আবিষ্কারে ভিক্টরের যত খরচ হবে সবকিছু হেনরি দিবে, তবে এর বদলে সে কি চায়। এই কথা জিজ্ঞাসা করলে হেনরি বলে আপাতত সে কিছুই চায় না, সময় আসলে সে কিছু না কিছু ভিক্টরের কাছ থেকে চেয়ে নিবে। আপাতত সে শুধুমাত্র এই আবিষ্কারের অংশীদার হতে চায়। যদিও ভিক্টর একা কাজ করতেই পছন্দ করত। তখন হেনরি বলে সে একদম চুপচাপ তার পাশেই থাকবে। এরই মাঝে সেখানে চলে আসে উইলিয়াম এবং এলিজাবেথ। যে খবর শুনে ভিক্টর এবং হেনরি চলে যায় তাদের সাথে দেখা করতে, যেখানে এত বছর পর উইলিয়ামকে দেখে ভিক্টর অনেকটা খুশি হয়, সেই সাথে উইলিয়ামও। এখানে উইলিয়াম তার হবু স্ত্রীর সাথে ভিক্টরের পরিচয় করিয়ে দেয়। এলিজাবেথ এখানে একটা মানুষের খুলি হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যাকে প্রথমবার দেখে মুগ্ধ হয়ে যায় ভিক্টর। আর এরপর তারা ডাইনিং টেবিলে একত্রিত হয়, যেখানে ভিক্টরের আবিষ্কার নিয়ে তারা কথা বলছিল। এখানে নিজের আবিষ্কার নিয়ে ভিক্টরকে এত অহংকারী হতে দেখে এলিজাবেথ হেসে ফেলে, যে ব্যাপারটা নিয়ে ভিক্টর একটু বিরক্ত হয়। তাদের মধ্যে কথা কাটাকাটি দেখে হেনরি উইলিয়ামকে নিয়ে ভেতরে চলে যায় কাজ করতে। এখানে এলিজাবেথের কাছে ভিক্টরের এই আবিষ্কার বোকামি ছাড়া আর কিছুই ছিল না। এলিজাবেথের এরকম স্পষ্ট কথাবার্তা, সেই সাথে ব্যবহার দেখে ভিক্টর আরও বেশি মুগ্ধ হয়। দৃশ্য বর্তমানে আসে এবং এই সকল কথা বলতে বলতে আমরা দেখতে পাই ভিক্টর অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। এমন সময় বাইরে হৈহুল্লোড়ের আওয়াজ শোনা যায়। ক্যাপ্টেন বেরিয়ে এসে বন্দুক হাতে নিতেই যাবে, এমন সময় তাকে একজন লোক এসে ডাক দেয়। বাইরে সকলের মধ্যে একটা চিন্তার মহল, কেননা দূর থেকে তারা ওই প্রাণী অর্থাৎ ওই মনস্টারকে দেখেছে জাহাজের চারপাশ দিয়ে হাঁটতে, কিন্তু এখন কাউকে দেখা যাচ্ছিল না, যে কারণে ক্যাপ্টেন তাদের কথায় বিশ্বাস করে না। সে নিজে তাকে ডুবতে দেখেছিল। সকলে চাইছিল ভিক্টরকে ওই মনস্টারের হাতে তুলে দিতে, যাতে করে তাদের উপর নতুন করে আর কোনো বিপদ না আসে। তখন ক্যাপ্টেন সকলকে উদ্দেশ্য করে বলে ভিক্টরের রক্ষা সে নিজে করছে, তাই এই ব্যাপারে কারোর কোনো মতামত সে নিবে না। তখন দূরে আমরা ওই মনস্টারকে দেখতে পাই, যে কিনা আবারও ওই জাহাজের উপর হামলা করার ব্যাপারেই ভাবছিল। ভিক্টর আবারও ফিরে যায় অতীতের গল্পে, যেখানে তার এই আবিষ্কারের জন্য হেনরি তাকে একটা পুরনো মহল দিয়েছিল। মহলের মাঝে ছিল একটা লম্বা টাওয়ার। এই পুরো পরিবেশ দেখে ভিক্টর আরো বেশি খুশি হয়ে যায়, যেন তার আবিষ্কারের জন্য এর থেকে পারফেক্ট জায়গা আর কিছু হতেই পারে না। ভেতরে গিয়ে ভিক্টরের যা যা লাগবে সবকিছু একে একে বলতে থাকে হেনরি এবং উইলিয়ামকে। সবকিছুর ব্যবস্থা হেনরি করে দিবে, উইলিয়াম তাদেরকে এই সকল কাজে সাহায্য করবে। এভাবেই তাদের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। এখন দরকার ছিল মানব শরীরের। এর জন্য যুদ্ধে আটককৃত কিছু আসামিকে ফাঁসি দেওয়ার স্থানে যায় তারা। সেখানে ফাঁসি দেওয়ার আগেই ভিক্টর একে একে সকলের বডি পার্টস দেখতে থাকে, কার কোন বডি পার্টস নিয়ে সে এই মনস্টার বানাবে। এখন এখান থেকে বডি ফাইনাল করে সে যখন চলে যাচ্ছিল, তখনই সে পথে এলিজাবেথকে দেখতে পায়। ভিক্টর তার পিছু করতে করতে চলে আসে চার্চের ভেতরে, যেখানে কনফেশন রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভিক্টর বুঝতে পারে এলিজাবেথ কোনো কিছু কনফেস করতে চলেছে। ভিক্টর এখানে সুযোগ পেয়ে যায় ফাদার বের হওয়ার পর কনফেশন রুমে প্রবেশ করার, যাতে করে সে এটা জানতে পারে যে এলিজাবেথ কি কনফেস করতে চলেছে, কি এমন পাপ করেছে সে। এখন কিছু সময়ের মধ্যে এলিজাবেথ সেখানে কনফেস করতে আসে। ভিক্টর গলা চেঞ্জ করে তার সাথে কথা বলতে থাকে।
এলিজাবেথ বলে সে কাউকে নিয়ে বাজে ভেবেছে, এই ব্যাপারটাই সে কনফেস করতে চায়। ভিক্টর জিজ্ঞাসা করলে এলিজাবেথ বলে তার হবু হাজবেন্ডের ভাইকে নিয়ে। যা শুনে ভিক্টর অবাক হয়ে যায়। তখন এলিজাবেথ তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা বলতে থাকে। সে ভিক্টরকে ঘৃণা করে, ভিক্টর অনেক অহংকারী। এই সকল কথা শুনে ভিক্টর অবাক হতে থাকে। তখনই জানা যায় যে এলিজাবেথ প্রথম থেকেই জানতো ভিক্টর তার পিছু পিছু এখানে চলে এসেছে এবং কনফেশন রুমে সেই রয়েছে। এই মজার সাক্ষাৎকারের পর তারা দুজন একসাথে রেস্টুরেন্টে যায়, যেখানে ভিক্টর এলিজাবেথের ব্যাপারে আরও কিছু জানতে পারে। এলিজাবেথের প্রকৃতির ছোট ছোট ক্রিয়েচারের ওপর অনেক বেশি ইন্টারেস্ট ছিল, তার মন ছিল অনেক বেশি নরম। এরই মাঝে ভিক্টর তাকে ডান্সের জন্য বলে। এলিজাবেথের মনে হচ্ছিল এটা ঠিক হবে না, তবুও সে ভিক্টরকে না বলে না। তারা দুজন একসাথে ডান্স করে। ভিক্টরের এলিজাবেথকে আরও বেশি ভালো লাগতে শুরু করে। এদিকে একই সাথে কাজেও এগিয়ে যাচ্ছিল ভিক্টর, তবে এই কাজে সে ব্যস্ত রাখছিল উইলিয়ামকে। বিনা কারণেই সে উইলিয়ামকে এলিজাবেথের থেকে দূরে রাখছিল। এদিকে নিজে এলিজাবেথের কাছাকাছি থাকার সবসময় চেষ্টা করে যাচ্ছিল। এলিজাবেথ এবং তার মধ্যে বেশ ভালো একটা বন্ডিংয়ের সৃষ্টি হয়। এদিকে উইলিয়াম ভিক্টরের দেওয়া সকল দায়িত্ব ভালোভাবে পালন করে। ভিক্টর যে স্যাম্পলটি আবিষ্কার করতে চলেছিল সেটাও প্রায় শেষের পথে চলে এসেছিল। এমন সময় একটা পার্টির দরুন হেনরিও বুঝতে পারে যে ভিক্টর এলিজাবেথের কাছে আসার চেষ্টা করছে। তাই তো হেনরি এবার ভিক্টরের সাথে সরাসরি কথা বলে। সে বুঝিয়ে দেয় যে ভিক্টর এই আবিষ্কারে অনেক বেশি সময় লাগাচ্ছে। তবে ভিক্টরের এমনটি না মনে হলে সে তাকে মাত্র 1 সপ্তাহের সময় দেয়। এর বেশি সময় সে আর ধৈর্য ধরতে পারবে না। ফলে ভিক্টর পড়ে যায় অনেক বেশি চিন্তায়। এমনিতেই তার কাছে এখন শুধুমাত্র স্যাম্পল আছে, মেন প্রজেক্টে কাজ এখনও সে শুরুই করেনি। মেন প্রজেক্টের শরীরে দেওয়ার জন্য এত এনার্জি সে কোথায় পাবে এই ব্যাপারেও সে এখনো পর্যন্ত ভাবেনি। এদিকে এতদূর এগিয়ে সে হারও মানবে না, এইসব নিয়ে সে চিন্তায় ছিল। এমন সময় তার সাথে দেখা করতে আসে এলিজাবেথ। এলিজাবেথ এখানে তার আবিষ্কার দেখে মুগ্ধ হয়ে যায়। ভিক্টর এবার সাহস করে এলিজাবেথকে নিজের মনের কথা বলে দেয়। সে চাইছিল সে এবং এলিজাবেথ যাতে এক হয়ে যায়। এলিজাবেথের চোখে পানি চলে আসে, তবে সে ভিক্টরকে একসেপ্ট করে না। তার কথা থেকে আমরা বুঝতে পারি তার কাছে নিজের পার্টনার চুজ করার কোনো অপশন নেই। তবে ভিক্টর এখানে তার ইমোশন বুঝতে পারে না। এভাবে এলিজাবেথ তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। ফলে ভিক্টরও এখানে হার মেনে নেয়। এরই মাঝে হঠাৎ করে গোসলের সময় তার মাথায় বুদ্ধি আসে। সে এই বুদ্ধি অনুযায়ী প্রয়োগ করে দেখতে পায় এবার তার আবিষ্কার যথার্থ হয়েছে। এনার্জি ওই শরীরে এসেছে এবং শরীরটি জীবিত হয়ে গিয়েছে, যা দেখে ভিক্টর নিজেই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তাকে এখন কি করতে হবে। তাই তো এবার লাশ নিতে সে হেনরির সাথে চলে যায় একটা যুদ্ধের ময়দানে। সেখানে গিয়ে সে লম্বা লম্বা শরীরে লাশ খুঁজতে থাকে, যাতে করে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে সে বড় আকারের কোনো মানুষ বানাতে পারে। অনেকগুলো লাশ একত্রিত করে সে ওই লাশ থেকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিতে থাকে। চামড়া, শিরা, উপশিরা সবকিছুই সে জোড়া লাগাতে থাকে। একজন মানুষের শরীর যেভাবে তৈরি হয় ঠিক একইভাবে। এভাবেই সে বিশাল আকৃতির মানুষ বানানোর কাজে লেগে পড়েছিল। এদিকে এই সম্পূর্ণটা রেকর্ড করে রাখছিল হেনরি। নতুন উদ্ভাবিত হওয়া ক্যামেরা দিয়ে সে ছবিও তুলে রাখছিল, যাতে করে পরবর্তীতে এই আবিষ্কার সকলের সামনে তারা আনতে পারে। আর এভাবেই প্রয়োজনীয় সব বডি পার্টসগুলো রাখার পর বাকি বডি পার্টস সে নালা দিয়ে পানির ভেতরে বইয়ে দেয়। এখন শুধু অপেক্ষা ছিল এনার্জি এই শরীরের ভেতরে প্রবাহিত করার। ঠিক তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে। ভিক্টরের মাথায় আবারও বুদ্ধি আসে। এত বেশি এনার্জি সে আর কোথাও পাবে না, তাই সে তখনই এই বৈদ্যুতিক এনার্জি এই শরীরের ভেতরে নিতে চাইছিল, যে কারণে সে পাগলের মতো ছুটতে আরম্ভ করে। সে সবকিছুই ইতিমধ্যে রেডি করে ফেলেছিল। তাই তো এবার সে হেনরিকে ডাকতে যায়, যেখানে হেনরি পর্দার পেছনে থেকে তার কাছে একটা ঔষধ চায়, যেটা এগিয়ে দিতেই ভিক্টর লক্ষ্য করে হেনরি বেশ অসুস্থ। হেনরির মারাত্মক একটা রোগ হয়েছিল। এই রোগটি শারীরিক মিলনের ফলে ছড়ায়, আর এর একমাত্র গন্তব্যই হলো মৃত্যু। হেনরি জানতো যে সে বেশি দিন বাঁচবে না, তাই সে এই আবিষ্কারের পেছনে লেগেছিল, যাতে করে সে ওই পারফেক্ট বডিতে নিজেকে জীবিত রাখতে পারে। একথা শোনা মাত্রই ভিক্টর হতবাক হয়ে যায়, কেননা এমন কিছু তো তার দ্বারা করাও সম্ভব নয়। সে শুধুমাত্র একটা বডিতে জীবন দিতে চলেছে। এই জীবন কার হবে, এই জীবনে আদৌ কোনো আত্মা থাকবে কিনা, তার অতীতের কোনো কিছু মনে থাকবে কিনা, এই ব্যাপারে কোনো রকম ধারণাই ছিল না ভিক্টরের। এর উপর আবার তার হাতে বেশি সময়ও নেই। ঝড় বৃষ্টির মাঝখানেই তাকে এই এনার্জি ওই শরীরে দিতে হবে।
তাই হ্যানরির সাথে কথা না বাড়িয়ে সে এই ব্যাপারে লেগে পড়ে। তবে হ্যানরি তো চাইছিল ভিক্টর যাতে ওই শরীরকে সচল করার আগেই তার সাথে এই ব্যাপারে ডিল করে। তাই তো টাওয়ারে উঠে ওই মেশিন লাগিয়ে যখন ভিক্টর নেমে আসে তখনও হ্যানরি একই কথা জপে চলেছিল। ভিক্টর যা চাইবে হ্যানরি তাকে তাই দিবে। সে চাইলে এলিজাবেথকেও সে তাকে দিয়ে দিবে, শুধুমাত্র সে তার জীবন চায়। তবে ভিক্টর জানতো এটা কখনোই সম্ভব নয়। তার নিজের বডি পার্টস অলরেডি নষ্ট হতে শুরু করেছে, তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। এর উপর আবার সে অমরত্ব চাচ্ছে। ভিক্টর এখানে তাকে স্পষ্টভাবে না বলে দেয়, যা শুনে হ্যানরি এবার তাকে আটকানোর জন্য তার মেশিনের মাথাটি হাতে নিয়ে নেয় এবং সেটা নষ্ট করার হুমকি দেখাতে থাকে, যার ফলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং হ্যানরি নিচে পড়ে যেতে শুরু করে। ভিক্টর তাকে ধরতে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করে ওই মাথাটি নিচে পড়ে গিয়েছে, যে কারণে সে হ্যানরিকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টাও করে না। হ্যানরি নিজেও নিচে পড়ে যায় এবং এত উঁচু থেকে পড়ার কারণে সে সেখানেই মারা যায়। ভিক্টর নিজের আবিষ্কার নিয়ে এত বেশি পাগল হয়ে উঠেছিল যে সে এই ব্যাপারে একটু সময় নষ্ট করে না। সে ওই যন্ত্রটি নিয়ে মেশিনের মাথায় লাগিয়ে দেয় আর এরপর সেটা চালু করে অপেক্ষা করতে থাকে। বিদ্যুৎ চমকায় এবং ওই এনার্জি এসে সরাসরি গিয়ে লাগে ওই শরীরের উপর। চারিদিকে এত এনার্জি দেখে ভিক্টর ভয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই এই এনার্জি সত্যি ওই শরীরের ভেতরে প্রবেশ করেছে এবং শিরা উপশিরাগুলো চালু করে দিয়েছে। তবে পরবর্তীতে ভিক্টর যখন এই বডির কাছে আসে তখন সে এই বডিতে কোনোরকম কোনো নড়াচড়া অনুভব করে না। কোনো প্রাণশক্তি না দেখে সে ভাবে তার এই আবিষ্কার হয়তোবা ফেল হয়ে গিয়েছে। এখন তো হ্যান্ডিও ছিল না, যে কারণে ভিক্টর একদমই হতাশ হয়ে পড়ে এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে কিছু আওয়াজ শুনে তার ঘুম ভাঙে। চোখ মেলতেই সে হতবাক হয়ে যায় যখন তার সামনে সে ওই বিশাল আকৃতির মানবদেহকে দেখতে পায়, যেটা এখন মানুষের মতোই নড়াচড়া করছিল। অর্থাৎ ভিক্টর একটা মানুষ তৈরি করতে সক্ষম হয়েছিল। যে ব্যাপারটা বুঝতেই তার বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। সে একদমই বাচ্চাদের মতো ছিল। ভিক্টর তাকে সূর্যের আলোর সাথে পরিচয় করিয়ে দেয় আর এরপর সে তাকে নিজের নামও বলে। ওই ক্রিয়েচার এখানে তার নাম নিতে থাকে, যা দেখে ভিক্টর খুশি হয়ে যায়। এখন এরপর আমরা এলিজাবেথকে দেখতে পাই, যে কিনা উইলিয়ামের কাছে হেনরির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তা থেকে আমরা বুঝতে পারি হেনরির মৃত্যুর ব্যাপারে তারা এখনো কোনো কিছুই জানতো না। এদিকে বাচ্চাদের মতো সবকিছু শেখাচ্ছিল ওই ক্রিয়েচারকে ভিক্টর। সে তাকে ওই মহলের নিচের অংশে নিয়ে যায়, যেখানে নোংরা এবং পানির লাইন ছিল। সেখানে একটা শেকল দিয়ে সে তাকে আটকে রাখে, ঠিক একটা জানোয়ারের মতো করে। তবে সে তো ছিল একদমই মানব শিশুর মতো। সে সবসময় ভিক্টরের সাথে থাকতে চাইছিল। তবে ভিক্টর তো নিজেও জানতো না যে এই আবিষ্কারের পর সে কি করবে। এই ব্যাপারে সে আগে কিছু ভাবেইনি, যে কারণে সে এখন বুঝতেই পারছিল না যে তার কি করা উচিত। এভাবেই কয়েক সপ্তাহ কেটে যায়। ছোট মানব শিশুর মতোই তার দেখাশোনা করা লাগছিল ভিক্টরকে। এরকম একদিন যখন সে তার চুল কেটে দিচ্ছিল তখন ভুলবশত সে ওই নাইফটা হাতে তুলে নেয়, ফলে তার হাত কেটে যায়। ভিক্টর সেটা ছাড়াতেই দেখতে পায় তার হাতের ওই কাটা অংশ আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ তার শরীরে রয়েছে অপরিসীম হিলিং পাওয়ার। সে অমর। এখন এইভাবে আরো কিছুদিন কেটে যায়। আমরা দেখতে পাই এলিজাবেথকে নিয়ে উইলিয়াম ভিক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল, কারণ হেনরির এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে ওই অবুজ ক্রিয়েচারের সাথে থাকতে থাকতে ভিক্টর তো প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল, কেননা ওই ক্রিয়েচার এখনো পর্যন্ত শুধুমাত্র ভিক্টর বাদে আর কিছুই বলতে পারত না। সে কোনো কিছু বুঝতো না, একদম ছোট বাচ্চাদের মতো। যে ব্যাপারটা নিয়ে ভিক্টর তার উপর ভীষণ রেগেছিল। তার রাগ দেখে ওই ক্রিয়েচারকে ভয় পেতে দেখে আমরা বুঝতে পারি যে ভিক্টর তার বাবার থেকে কোনো অংশে কম ছিল না। সেই ক্রিয়েচারকে হয়তোবা মারধরও করত। এরই মাঝে দরজায় নকের আওয়াজ শোনা যায়। ভিক্টর উপরে যায় এবং দরজা খুলে দেখতে পায় সেখানে এলিজাবেথ এবং উইলিয়াম এসেছে। সে তাদেরকে দেখেই অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। সে তাদেরকে নিয়ে গিয়ে নতুন আবিষ্কার দেখাতে চাইছিল। তবে এলিজাবেথ তো এখানে তার আঙ্কেল হেনরির খোঁজ করতে এসেছিল। ভিক্টর জানায় এখানে হেনরি নেই। একথা বলে সে উইলিয়ামকে নিয়ে উপরে চলে যায়। ওই সময় এলিজাবেথ নিচে থেকে আওয়াজ শুনতে পায় এবং সেখানে যেতেই সে ওই ক্রিয়েচারকে দেখতে পায়। ক্রিয়েচার তাকে দেখে ফেললে সে প্রথমে তো লুকানোর চেষ্টা করে, তবে এরপর সে ক্রিয়েচারের সামনে আসে। এখানে প্রথম দেখাতেই তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত রকমের কানেকশন দেখা যায়। এটা যেন এলিজাবেথও অনুভব করতে পারছিল। তার এমনিতেও সৃষ্টির জীবের উপর এক অদ্ভুত টান ছিল, আর এই ক্রিয়েচারের প্রতি তো টানটা যেন একদমই অন্যরকম। সে এখানে ক্রিয়েচারের শরীরে আঘাতের চিহ্নও দেখতে পায়।
তখনই সে চলে যায় ভিক্টরদের কাছে এবং ভিক্টরকে এই ক্রিয়েচারের ব্যাপারে জিজ্ঞাসা করলে ভিক্টর অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তবে এলিজাবেথ যখন জিজ্ঞাসা করে যে ওই ক্রিয়েচারের শরীরে আঘাত কি সে করেছে, এর উত্তরে ভিক্টর বলে যে না, সে তো আরও ওই ক্রিয়েচারকে রক্ষা করছে বাইরের সবকিছু থেকে। আমরা বুঝতে পারি ভিক্টরের মধ্যকার অহংকার আরও বেশি বেড়ে গিয়েছিল। সে এখন নিজেকে সৃষ্টিকর্তা সেই সাথে রক্ষাকর্তাও দাবি করছিল। সে তাদেরকে ওই ক্রিয়েচারের কাছে নিয়ে যায় এবং বলতে থাকে যে এই ক্রিয়েচারের মধ্যে অপরিসীম শক্তি রয়েছে। তখন এলিজাবেথ জিজ্ঞাসা করে সে এই ক্রিয়েচারকে কেন বন্দি করে রেখেছে, যার উত্তরে ভিক্টর বলে সে এখনও বুঝবান হয়নি, তাই উভয়ের সুরক্ষার জন্য সে তাকে এখানে বন্দি করে রেখেছে। যে ব্যাপারটা এলিজাবেথের একদমই ভালো লাগে না। সে বাচ্চাদের মতো ক্রিয়েচারের সাথে ব্যবহার করতে থাকে আর তাদের মধ্যকার এই কানেকশন ভিক্টরের চোখ এড়ায় না। ওই রাতে ভিক্টর এবং উইলিয়াম যখন এই আবিষ্কার নিয়ে কথা বলছিল তখন এলিজাবেথকে আমরা দেখতে পাই যে কিনা তাদের অগোচরে নিচে চলে আসে। সেখানে ওই ক্রিয়েচার পানি নিয়ে খেলা করছিল। এখানে তারা দুজন একসাথে বেশ খানিকক্ষণ সময় কাটায়। একমাত্র এলিজাবেথই তাকে মানুষের মতো ট্রিট করছিল। সে এখানে নিজের নাম ওই ক্রিয়েচারকে বলে, তবে ক্রিয়েচার ওই নাম উচ্চারণ করতে পারে না। এর কিছুক্ষণ পর এলিজাবেথ যখন চলে আসে তখন আমরা দেখতে পাই ক্রিয়েচার এলিজাবেথের নাম নিচ্ছে। এদিকে এলিজাবেথ যখন চলে যাচ্ছিল তখন ভিক্টরের সাথে তার দেখা হয়। ভিক্টর বুঝতে পেরেছিল এলিজাবেথ নিচে রয়েছে। সে বলে তার ওই জিনিসের থেকে দূরে থাকা উচিত। ক্রিয়েচারকে জিনিস বলায় এলিজাবেথের বেশ খারাপ লাগে। তার মনে হয় ভিক্টরের মধ্যে কোনো হৃদয়ই নেই। ভিক্টর সরাসরি বলে যে এলিজাবেথের টান ওই ক্রিয়েচারের প্রতি সে লক্ষ্য করেছে। তবে এলিজাবেথের মতে সে শুধুমাত্র ওই ক্রিয়েচারের কষ্ট বুঝেছে, যার প্রতি উত্তরে ভিক্টর বলে সে তো মানুষের কষ্টই বোঝে না, সে তো ভিক্টরের ভালোবাসাও বোঝেনি। যার প্রতি উত্তরে এলিজাবেথ বলে ভিক্টরের মধ্যে তো মনই নেই, সে কাউকে ভালোবাসবে কিভাবে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। ভিক্টরের এবার ওই ক্রিয়েচারের উপর রাগ আরও বেশি বেড়ে যায়। তাই তো সে এবার ক্রিয়েচারকে গিয়ে উল্টোপাল্টা বলতে থাকে, তাকে শাস্তি দেওয়ার জন্য রেডি করে এবং তাকে আঘাত করতে শুরু করে। তার পা উঁচু করতে বলে যাতে করে সে তাকে আঘাত করতে পারে। ক্রিয়েচারের এতে কষ্ট হচ্ছিল এবং এক পর্যায়ে সে আর সহ্য করতে পারে না। সে ওই রডটি ধরেই বাঁকিয়ে ফেলে যেটা দিয়ে ভিক্টর তাকে আঘাত করছিল, আর এরপর চিৎকার করতে থাকে ভিক্টরের নাম নিয়ে। ভিক্টর সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে সে উইলিয়ামকে ডেকে বলে সে তার আবিষ্কারে ব্যর্থ হয়েছে। সে এটাকে কারোর সামনে নিতে চায় না। উইলিয়াম এটা শুনে অবাক হয়ে যায়। সে বলতে চাইছিল হেনরি আসা পর্যন্ত অপেক্ষা করতে। তখন ভিক্টর তাকে হেনরির লাশের কাছে নিয়ে যায় এবং মিথ্যা বলে যে হেনরির এই অবস্থা আর কেউ নয় বরং ওই ক্রিয়েচার করেছে। সে এক ভয়ানক মনস্টার আবিষ্কার করেছে। উইলিয়ামকে ম্যানিপুলেট করা সবথেকে সহজ ছিল। সে ভিক্টরকে বিশ্বাস করে নেয় এবং তার কথা মতো তখনই এলিজাবেথকে নিয়ে রওনা দেয়, কেননা ভিক্টর তাকে বুঝিয়েছিল যে এই ক্রিয়েচারের আশেপাশে থাকাও নিরাপদ নয়। যাওয়ার সময় উইলিয়াম ভিক্টরের কাছে জিজ্ঞাসা করে এই ক্রিয়েচার কতদিন বাঁচবে। ভিক্টরের মতে সে বেশি দিন বাঁচবে না। এখন এরপর তারা রওনা দেয়। তবে এলিজাবেথের মনে সন্দেহ হচ্ছিল। সে বুঝতে পেরেছিল ভিক্টর কিছু না কিছু করতে চলেছে, হয়তোবা ওই ক্রিয়েচারকে সে শেষ করে দিবে। আর এমনটিই হচ্ছিল। আমরা দেখতে পাই ভিক্টর পুরো মহলে তেল ঢালছে। সে মহল সহ ওই ক্রিয়েচারকে জ্বালিয়ে দিতে চলেছিল, যাতে করে এই আবিষ্কার হেনরির খুন কোনো কিছুর ব্যাপারে কেউ কখনো জানতেই না পারে। এই ব্যাপারটা অনুভব করে এলিজাবেথ তখনই উইলিয়ামকে বলে গাড়ি ঘোরাতে, তা না হলে সে গাড়ি থেকে লাফ দিবে। উইলিয়ামের কাছেও আর কোনো উপায় থাকে না। এদিকে ভিক্টর পুরো মহলে কেরোসিন ঢেলে দিয়েছিল। এবার সে ওই ক্রিয়েচারের সামনে যায় এবং বলতে থাকে নতুন কোনো শব্দ বলতে, তাহলে সে তাকে ছেড়ে দিবে। প্রথমে তো ওই ক্রিয়েচার ভিক্টরেরই নাম নেয়। পরবর্তীতে সে এলিজাবেথের নাম নিলে ভিক্টরের রাগ আরও বেশি বেড়ে যায়। সে নিজের ব্যর্থ ভালোবাসার শাস্তি ওই ক্রিয়েচারকে দিতে চলেছিল। তাই তো সে সেখানে আগুন জ্বালিয়ে বাইরে চলে আসে। চারিদিকের আগুন দেখে সেই সাথে বন্দি থাকায় ক্রিয়েচার ছটফট করতে থাকে। সে চিৎকার করে ভিক্টরের নাম নিতে থাকে। বাইরে আসার পর এবার তার কণ্ঠ শুনে ভিক্টরের মধ্যে চেতনা জাগে। সে বুঝতে পারে সামান্য রাগের মাথায় সে কত বড় ভুল করতে চলেছে। তাই তো সে ছুটে চলে যায় তাকে বাঁচানোর জন্য। তবে অনেক দেরি হয়ে গিয়েছিল। দরজা খুলতেই সেখানে এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি হয়। ভিক্টর ছুটে গিয়ে পড়ে এবং তার এক পা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। সে ব্যথায় ছটফট করছিল। এরই মাঝে উইলিয়ামরাও সেখানে চলে আসে। এলিজাবেথ এইভাবে সবকিছু ধ্বংস হতে দেখে একদমই ভেঙে পড়ে। সে বুঝতে পারে ক্রিয়েচার আর বেঁচে নেই।
এখন দৃশ্য বর্তমানে আসে। ভিক্টর ওই ক্যাপ্টেনকে বলে যে সে জীবন তৈরি করতে গিয়ে মৃত্যু জন্ম দিয়েছে, যেটা সে তখন বুঝতে পারেনি, এখন হাড়ে হাড়ে বুঝছে। এরই মাঝে বাইরে হৈহুল্লোড়ের আওয়াজ শোনা যায়। ক্যাপ্টেন দরজা খুলতেই তার সামনে চলে আসে ওই ক্রিয়েচার, যে কিনা ক্যাপ্টেনের উপর আঘাত করতেই চলেছিল। তখন ভিক্টর তাকে নিষেধ করে। সে নিজেকে স্যাক্রিফাইস দিতে চাইলে ক্যাপ্টেন বলে যে না, সে যেন তাদের দুজনকেই মেরে ফেলে, যাতে করে ভিক্টর তাকে যা যা বলেছে সেই ব্যাপারটা সব সত্যি হয়ে যায়, অর্থাৎ সে নির্দয় নিষ্ঠুর এক মনস্টার। তখন মনস্টার ক্যাপ্টেনকে বলে যে সে তো ভিক্টরের ভার্সন শুনেছে, এবার তাহলে সে ক্রিয়েচারের ভার্সন শুনুক। একথা বলেই সে নিজের গল্প বলতে শুরু করে। আমরা দেখতে পাই যেদিন ওই আগুন লাগিয়ে ভিক্টর বাইরে চলে গিয়েছিল, সেদিন ছটফট করছিল ওই ক্রিয়েচার। এক পর্যায়ে সে বুঝতে পারে সেখানে ভিক্টর নেই, যে কারণে সে নিজেকে নিজে বাঁচানোর জন্য এবার শিকল ভাঙতে শুরু করে। এক পর্যায়ে সে সকল শিকল থেকে মুক্ত হয়ে ওই ময়লা ফেলার পথ দিয়ে পানিতে এসে পড়ে, সমুদ্রের মাঝে তলিয়ে যায়। যেহেতু সে সাঁতার জানত না, তবে সে ছিল অমর, যে কারণে এক সময় সে পানির প্রবাহে কিনারায় চলে আসে। জ্ঞান ফেরার পর সে সবকিছু যেন ভুলে গিয়েছিল, তার সাথে কি হয়েছে, তাকে কিভাবে বানানো হয়েছে, সে কোথায় ছিল, সবকিছু। সে জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে অনেকগুলো কঙ্কাল পড়েছিল, সেই সাথে পড়েছিল মৃত মানুষের কাপড়, যেগুলো সে পরে নেয়। আর এরপর সে এক জঙ্গলি হরিণকে দেখতে পায়। সে তার সাথে মিলে সেখানকার ফল খেতে আরম্ভ করে, যেন এই জঙ্গলি জানোয়ারের মধ্যে মানুষের থেকেও বেশি মনুষ্যত্ব ছিল। এরই মাঝে সেখানে কিছু শিকারী চলে আসে, যারা এসেছিল তো ওই হরিণদের মারতে। তবে ক্রিয়েচারের এই বিভৎস রূপ দেখে তারা মনে করে সেও হয়তো বা কোনো মনস্টার, তাই তার উপরও তারা গুলি চালাতে থাকে। ফলে আহত অবস্থায় সে পালাতে আরম্ভ করে। কিছু সময়ের মধ্যেই সে দেখতে পায় তার ক্ষতস্থান ঠিক হয়ে গিয়েছে। ততক্ষণে সে একটা বাড়ির সামনে চলে এসেছিল। বৃষ্টির কারণে তার অনেক শীত লাগছিল, যে কারণে সে ওই বাড়ির গোয়ালঘরের ভেতরে আশ্রয় নেয়। এই নোংরা ছ্যাঁতছ্যাঁতে ঘরে ইঁদুর বাদে আর কেউই আসতো না, তাই তো সে সেখানেই থাকতে আরম্ভ করে। পরদিন সকালে এই বাড়ির পরিবার বাড়িতে ফিরে আসে। এটা মূলত ওই শিকারীদের পরিবার ছিল, যারা জঙ্গলের মধ্যে ক্রিয়েচারের উপর হামলা করেছিল। এই পরিবারে 3 জন শিকারী বাদেও এক মা, মেয়ে এবং বৃদ্ধ ছিল। ক্রিয়েচার লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে, তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে সেখানে একসাথে থাকে, সবকিছু, তাদের মধ্যকার সম্পর্ক। বৃদ্ধ লোকটি অন্ধ হলেও সে প্রথম দিনই যেন সেখানে ওই ক্রিয়েচারের উপস্থিতি বুঝতে পারে, তবে সেই ব্যাপারটা কাউকেই বলে না। বৃদ্ধ লোকটি যখন ওই বাচ্চা মেয়েটিকে সবকিছু শেখাতো, লুকিয়ে লুকিয়ে ক্রিয়েচারও এই সবকিছু শিখত, বিশেষ করে কথা বলা। সেই পরিবারের একজন সদস্য হতে চাইত, তাদেরকে সাহায্য করতে চাইত। তাই তো রাতের অন্ধকারে সে ওই পরিবারের জন্য কাঠ কাটা থেকে শুরু করে আরো নানান রকমের কাজ করতে আরম্ভ করে। তাদের মনে হচ্ছিল জঙ্গলের পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করছে, যে কারণে তারা ভীষণ খুশি ছিল। তাই তো খুশি হয়ে তারা ওই পবিত্র আত্মার জন্য কাপড়, খাবার এগুলো রেখে যেত, যেগুলো খুশি মনে গ্রহণ করত ওই ক্রিয়েচার। এভাবেই বেশ কিছুদিন ওই পরিবারের সাথে সে খুব শান্তিতে কাটায়। তবে হঠাৎই একদিন জঙ্গলি ভেড়িয়া তাদের পরিবারের উপর হামলা করে এবং তাদের পোষা ভেড়াগুলোকে ধরে খেতে আরম্ভ করে। তখন ওই শিকারীরা ওই ভেড়িয়াদের মারতে থাকে, যা দেখে ক্রিয়েচার একটা জিনিস তো বুঝতে পারে যে এটাই আসলে পৃথিবীর নিয়ম। হত্যা, মৃত্যু এগুলো জীবনেরই একটা অংশ। এখন ঠান্ডা চলে আসায় ওই পরিবার এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাইছিল কিছুদিনের জন্য। তবে এবার ওই বৃদ্ধ তাদের সাথে যেতে চায় না, যে কারণে ব্যর্থ হয়ে তাকে একাকে রেখেই তারা বেরিয়ে পড়ে। ওই অন্ধ বৃদ্ধ মূলত জানতো এখানে কেউ একজন রয়েছে, আর এই কারণেই সে নিজের পরিবারের সাথে যায়নি। এটা ওই ক্রিয়েচারও বুঝতে পারে, সেও চাইছিল ওই বৃদ্ধর সাথে কথা বলতে। তাই তো সে চলে আসে বৃদ্ধর কাছে। বৃদ্ধ তাকে দেখতে তো পায় না, তবে সে বুঝতে পারে এটাই হলো পবিত্র আত্মা, যে কিনা সব সময় তাদেরকে সাহায্য করে। সে এখানে তার সাথে খুব ভালো ব্যবহার করে, সে তাকে খাবার দেয়, সেখানে থাকতে দেয়। তারা দুজন একসাথে সময় কাটাতে থাকে। বৃদ্ধ তাকে বই পড়ানো শেখায়, একসাথে ঘুরতে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে ঠান্ডার সময় চলে আসে। প্রথমবার বরফ দেখে ক্রিয়েচার অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। বৃদ্ধ সব সময় তার পাশে ছিল। দেখতে দেখতে ওই বৃদ্ধর কাছে থাকা সব বইও শেষ হয়ে যায়। বৃদ্ধ এবার ওই ক্রিয়েচারের কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। এখন ওই ক্রিয়েচার ঠিকভাবে কথা বলতে পারত।
সে বৃদ্ধকে বলে তার কিছুই মনে নেই, তার মনে আছে কেবলমাত্র একটা নাম এবং টুকরো টুকরো কিছু স্মৃতি। একথা শুনে ওই বৃদ্ধই তাকে উদ্বুদ্ধ করে স্মৃতির পেছনে ছুটতে, যাতে করে সে নিজের ব্যাপারে জানতে পারে। বৃদ্ধর কথা মতো সে সেদিনই বেরিয়ে পড়ে নিজের ব্যাপারে জানার জন্য। সে ওই স্থানে চলে আসে যেখানে তার জ্ঞান ফিরেছিল। সামনে ছিল ওই পোড়া জলা টাওয়ার। সে ওই টাওয়ারে চলে যায় এবং সব কিছু দেখতে থাকে। সেখানে তার আবিষ্কারের ব্যাপারে অনেক কাগজপত্র ছিল, সেই সাথে ছিল হ্যান্ডরিট তোলা তার ছবিগুলো, যা দেখে সে সবটা বুঝতে পারে যে সে আসলে কোনো মানুষই নয়। সে নিজের ব্যাপারে এত বড় সত্য জেনে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এরই মাঝে সে সেখানে ভিক্টরের নামে আসা ওই চিঠিটা পায়। তার যেহেতু ভিক্টরের নাম মনে ছিল, তাই সে বুঝতে পারে এখানেই তাকে যেতে হবে। সেখানে লেখা ছিল উইলিয়ামের অ্যাড্রেস। সে এটা জানার পর ফিরে আসে ওই বৃদ্ধর কাছে। তবে তার অনুপস্থিতিতে এই বাড়িতে হামলা করেছিল জঙ্গলি ভেড়িয়া, যা দেখে সে বৃদ্ধকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়। তখনই জঙ্গলি ভেড়িয়া তার উপর হামলা করতে থাকে। সে রাগের মাথায় একের পর এক ভেড়িয়া খুন করতে থাকে। তার শক্তি ছিল অপরিসীম, যা দেখে ওই ভেড়িয়ারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এত শক্তি থাকা সত্ত্বেও সে অনেক দেরি করে ফেলেছিল। ওই বৃদ্ধকে সে বাঁচাতে পারে না। সে তার আহত শরীরকে নিয়ে চেয়ারে বসায়। সে তাকে নিজের আবিষ্কারের ব্যাপারে বলতে থাকে। তখন ওই বৃদ্ধ বলে সে জানে না আসলে এই ক্রিয়েচার কে। সে শুধুমাত্র জানে যে সে তার বন্ধু, সব থেকে ভালো বন্ধু। কথা বলেই ওই বৃদ্ধ মারা যায়। তখনই সেখানে চলে আসে বৃদ্ধর পরিবার, যারা কিনা ক্রিয়েচারের বীভৎস রূপ দেখে তাকেই বৃদ্ধর হত্যাকারী ভাবে এবং তার উপর হামলা করতে শুরু করে। ক্রিয়েচার তখন নিজেকে বাঁচানোর জন্য তাদের মধ্য থেকে একজনকে হত্যা করে এবং সেখান থেকে পালিয়ে আসে। তবে সে অনেকটা আহত হয়ে পড়েছিল। এতগুলো গুলি লাগায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। শিকারীরা মনে করে যে সে হয়তোবা মারা গিয়েছে। তবে রাতে তার শরীরে আবারও জীবন ফিরে আসে। সে বুঝতে পারে মৃত্যু কখনোই তার গন্তব্য নয়। এই অমরত্ব তার কাছে যেন এক অভিশাপের মতো ছিল। তাই ওই মুহূর্তে তাকে যে সৃষ্টি করেছিল তার কাছ থেকে সে কিছু একটা চাইবে বলে ঠিক করে। আমরা ভিক্টরকে দেখতে পাই, যার কিনা এক ভয়ানক স্বপ্ন আসে ওই রাতে। যে স্বপ্ন সে ছোটবেলায় দেখত তারই এক ভয়ানক রূপ, যা দেখে তার ঘুম ভেঙে যায়। সকালে উইলিয়াম আসে তার সাথে কথা বলতে। আজ তার এবং এলিজাবেথের বিয়ে ছিল। সে ভিক্টরকে বলে পুরো বিয়ের টাইমটা সে যেন উইলিয়ামের সাথে থাকে। ছোট ভাই হিসাবে তার এটুকুই দাবি। সে এখানে ওই টাওয়ারের ব্যাপারেও বলে যে ওই টাওয়ার সে খুব শীঘ্রই বিক্রি করে দিতে চলেছে। সেই সাথে সকলে জানে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিক্টর যে ওই টাওয়ার জ্বালিয়ে দিয়েছিল এই ব্যাপারটা কারোর সামনেই যায়নি, সবটা লুকিয়ে ফেলেছিল উইলিয়াম। এদিকে ওই দিন সন্ধ্যার মধ্যেই আমরা ওই ক্রিয়েচারকে দেখতে পাই, যে কিনা উইলিয়ামের ঠিকানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে এই বাড়ি তো এখন সেজেছিল বিয়ের সাজে। এলিজাবেথ বউ সেজে বসেছিল, যেখানে ভিক্টর যায় তার সাথে দেখা করতে। তাকে দেখে এলিজাবেথ আরো বেশি রেগে যায়। সে তখনও পর্যন্ত মানছিল যে ক্রিয়েচারকে ভিক্টরই মেরেছে। ভিক্টর এখানে অভিনয় করতে থাকে যে সে এলিজাবেথকে এখন আর ওরকম চোখে দেখে না। তবে এলিজাবেথ তার কথা মানে না। সে উইলিয়ামের মতো বোকা না। এমনকি সে এখানে ভিক্টরকে একটা থাপ্পড়ও মারে। ভিক্টর রাগের মাথায় চলে আসে নিজের রুমে, যেখানে সে ব্যালকনির দরজা খোলা দেখে অবাক হয়ে যায়। সেটা দ্রুত গিয়ে আটকে দেয়। তবে ততক্ষণে ভেতরে তো চলে এসেছিল ওই ক্রিয়েচার। তার উপস্থিতি ভিক্টরও বুঝতে পারে। সে তাকে সামনে আসতে বললে ক্রিয়েচার তার সামনে চলে আসে। তাকে এইভাবে দেখেও ভিক্টর অহংকারের চোটে নিজেরই প্রশংসা করছিল যে সে তাকে বানিয়েছে, এতটা বুদ্ধি তাকে দিয়েছে যে সে তাকে খুঁজে বের করে ফেলেছে। তখন ওই ক্রিয়েচার তাকে বলে যে তার জন্য একটা সাথী বানাতে, যার সাথে সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। ভিক্টর এই ব্যাপারে একদমই রাজি হয় না, কেননা তার মতে সে একটা মনস্টার বানিয়েছে, আর এই ভুল সে দ্বিতীয়বার করবে না। না হলে পুরো পৃথিবী এবার মনস্টারে ছেয়ে যাবে। ক্রিয়েচার বলে সে কোনো মনস্টার না, সে মানুষের মতো ভাবে, মানুষের মতো অনুভব করে। তারও বাঁচার জন্য একজন সাথীর প্রয়োজন। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে ভিক্টরকে আঘাত করে ওই ক্রিয়েচার, যে শব্দ বাইরে থেকেও শোনা যায়। এই শব্দ শুনে ওই রুমে ছুটে আসে এলিজাবেথ, যে নিজের সামনে ক্রিয়েচারকে জীবিত দেখে খুশি হয়ে যায়। তাকে এইভাবে দেখে ক্রিয়েচারও শান্ত হয়ে যায়। এই সুযোগে হাতে বন্দুক তুলে নেয় ভিক্টর। এলিজাবেথ ওই ক্রিয়েচারকে জড়িয়ে ধরেছিল। তখনই ভিক্টর তাকে সরে যেতে বলে, তবে এলিজাবেথ সরে না এবং গুলি গিয়ে লাগে এলিজাবেথের গায়ে। ভিক্টর নিজেও বুঝতে পারছিল না যে সে কি করবে। এরই মাঝে উইলিয়াম তার লোকজন নিয়ে সেখানে চলে আসে।
ভিক্টর তাদেরকে মিথ্যা বলতে আরম্ভ করে যে ওই ক্রিয়েচার এলিজাবেথকে শেষ করে দিয়েছে। যা শুনে ওই লোকজন গিয়ে এবার হামলা করে ক্রিয়েচারের উপর। সে তাদের প্রত্যেককে আঘাত করে দূরে ছুঁড়ে মারে, যার মধ্যে উইলিয়ামও ছিল। আর এরপর এলিজাবেথকে কোলে তুলে নেয়। এলিজাবেথ তাকে দূরে কোথাও নিয়ে যেতে বলে। ক্রিয়েচার এলিজাবেথকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ভিক্টর সেখানেই দাঁড়িয়ে এটা দেখছিল। সে ছুটে চলে যায় উইলিয়ামের কাছে। উইলিয়াম তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। সে বলে ভিক্টরের জন্যই এই সব কিছু হয়েছে। আসল মনস্টার তো ওই ক্রিয়েচার নয়, বরং ভিক্টর নিজে। একথা বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যু ভিক্টরকে আরো বেশি রাগিয়ে দেয়। সে তখনই বন্দুক হাতে বেরিয়ে পড়ে। এদিকে এলিজাবেথকে নিয়ে একটা পাথরের গুহার ভেতরে চলে গিয়েছিল ওই ক্রিয়েচার। এলিজাবেথ এখানে ক্রিয়েচারকে বলে যে তাকে এই পৃথিবীর জন্য বানানোই হয়নি। এলিজাবেথ তো সবসময় এমন কিছু খুঁজে চলেছিল যা তাকে মুগ্ধ করবে। শেষমেশ সেই জিনিস সে পেয়ে গিয়েছে। ক্রিয়েচারই তার সত্যিকারের ভালোবাসা ছিল, যে ভালোবাসায় সে প্রচন্ড কষ্ট পেয়ে এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তবে মৃত্যুর সময় ক্রিয়েচারকে দেখতে দেখতে মরার থেকে ভালো আর কী বা হতে পারে, একথা বলে সে মারা যায়। এদিকে এলিজাবেথের রক্ত এবং ক্রিয়েচারের পায়ের ছাপ ফলো করতে করতে সেখানে চলে আসে ভিক্টর। তার সামনে পড়েছিল এলিজাবেথের লাশ। সাথে সাথে ক্রিয়েচার তার উপর হামলা করে এবং বলে সে তাকে মনস্টার বলেছিল না, মনস্টার কি হয় এটা এখন সে তাকে দেখাবে। সে তাকে প্রচন্ড আহত করে। ভিক্টর বলে তাকে মেরে ফেলতে। উত্তরে ক্রিয়েচার বলে সে তাকে এত সহজ মৃত্যু দিবে না, সে তাকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারবে। একথা বলে সেখান থেকে ক্রিয়েচার বেরিয়ে যায়। বন্দুক হাতে তার পিছু করতে থাকে ভিক্টর। আর এভাবেই তাদের মধ্যে শুরু হয়ে যায় চোর পুলিশের খেলা। ভিক্টর চাইছিল ওই ক্রিয়েচারকে মারতে, এদিকে ক্রিয়েচার চাইতো ভিক্টরকে যন্ত্রণা দিতে, যে কারণে সে মাঝে মধ্যেই ভিক্টরের কাছে আসতো এবং তাকে প্রচণ্ডভাবে আহত করে চলে যেত। আমরা ওই দিনের দৃশ্য দেখতে পাই যেদিন ক্যাপ্টেন ভিক্টরকে উদ্ধার করেছিল। ওই দিন এই বরফের মাঝে তাঁবু গেড়ে ভিক্টর ওই ক্রিয়েচারের জন্যই অপেক্ষা করছিল। সে তার আশেপাশে অনেক জঙ্গলি ভেড়িয়া রেখেছিল। এরই মাঝে সত্যি সত্যি ওই ক্রিয়েচার চলে আসে। ভিক্টর বন্দুক নিয়ে বসেছিল। ক্রিয়েচার সামনে আসতেই সে তার উপর গুলি চালাতে থাকে। তখন সামনে থেকে না এসে ক্রিয়েচার পিছ থেকে আসে এবং ভিক্টরকে টেনে বাইরে নিয়ে যায়। তাঁবুতে আগুন ধরে যায়। সে ভিক্টরকে বলে যে এবার সে তাকে কি দিয়ে মারতে চলেছে। সে প্রথমে ভিক্টরকে প্রচন্ড আহত করে। ওই সময় সে ভিক্টরের হাতে বোমা জাতীয় কিছু একটা দেখতে পায়। ক্রিয়েচার বলে সে যেন দোয়া করে এটাতে ক্রিয়েচার মারা যায়, তা না হলে সে আবারও আসবে ভিক্টরকে যন্ত্রণা দিতে। একথা বলে সে ভিক্টরকে দিয়েই সেটা জ্বালিয়ে নেয় এবং ভিক্টরকে বলে দূরে পালাতে। ভিক্টর তার খোঁড়া পা নিয়ে দৌড়ে সরে যেতে থাকে তার থেকে। সে বেশ দূরে দৌড়ে চলে আসে। এরই মাঝে একটা বড় ধরনের বিস্ফোরণের সৃষ্টি হয়। তবে এতেও ক্রিয়েচারের কিছুই হয় না। তার শেষ আশাটিও যেন শেষ হয়ে যায়। সে এখন নিজেকে শেষ করে দিতে চাইছিল। তার প্রত্যেকটা হাড় জোড়া লাগা, চামড়া ঠিক হয়ে যাওয়া এবং শিরা উপশিরা আবারও কাজ করা, এই যন্ত্রণা সে আর নিতে পারছিল না। তার কখনো না থামা হার্টবিট যেন তার কাছে একটা অভিশাপ। এখন তার গর্জন শুনেই ক্যাপ্টেনরা সেখানে চলে এসেছিল এবং উদ্ধার করে নিয়েছিল ভিক্টরকে। এখন এই পুরো ঘটনা শুনে ক্যাপ্টেন নিজেও কনফিউজড হয়ে যায় যে সে কাকে মনস্টার বলবে, ভিক্টরকে নাকি ওই ক্রিয়েচারকে। তখন ভিক্টর ক্রিয়েচারের হাতে স্পর্শ করে এবং তাকে নিজের কাছে বসায়। সে তাকে বলে যে সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে ক্রিয়েচারের কাছে ক্ষমা চায়। সে বলে ক্রিয়েচার যেন নিজের জীবনকে একসেপ্ট করে নেয়। ভিক্টর নিজের শেষ সময়ে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে প্রথমবারের মতো সে ক্রিয়েচারকে নিজের বাচ্চা বলে সম্বোধন করে, তার মাথায় হাত রাখে, ঠিক যেমনটি ওই বৃদ্ধ রাখত। আর এর ফলে ক্রিয়েচারের মনে পড়ে যায় বৃদ্ধর শেখানো ওই কথাটি যে সকলকে মাফ করে দিতে হবে। মাফ করার মাধ্যমেই জীবনে সামনে এগোনো যাবে, সুন্দর করে জীবনটাকে বাঁচা যাবে। তাই তো ক্রিয়েচার এখানে ভিক্টরকে মাফ করে দেয়। সে বুঝতে পারে ভিক্টর আর বাঁচবে না। সে তাকে শেষ বিদায় জানায় এবং একটা শান্তির ঘুম ঘুমাতে বলে। সে তাকে বাবা বলে সম্বোধন করে। ভিক্টর শেষবারের মতো তার মুখে নিজের নাম শুনতে চায়, ঠিক সেই রকম ভাবে যেরকম ভাবে সে প্রথম দিকে ডাকত, যখন তার পুরো দুনিয়াই ছিল ভিক্টর। ক্রিয়েচার এখানে তার নাম নেয় এবং তাকে শেষ বিদায় জানায়। ভিক্টরও তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এরই সাথে শেষ হয়ে যায় ভিক্টরের গল্প। তবে ক্রিয়েচারের গল্প তখনও শেষ হয়নি। ক্যাপ্টেন ক্রিয়েচারকে বাইরে নিয়ে আসে, যেখানে সকলে তো ক্রিয়েচারকে মারার জন্য উদ্যত হচ্ছিল। তবে ক্যাপ্টেন সকলকে আটকায় এবং ক্রিয়েচারকে নিরাপদে জাহাজ থেকে নামিয়ে দেয়। সে ক্যাপ্টেনকে বিদায় জানিয়ে চলে যায় জাহাজের কর্নারে।
ক্রিয়েচার জানতো সে তার শক্তি দিয়ে এই জাহাজকে মুক্ত করতে পারবে, তাই সেই কাজে তাদেরকে সাহায্য করে, যা দেখে ক্যাপ্টেন সহ সকলে ভীষণ খুশি হয়ে যায়। ফাইনালি এতদিন পর তারা মুক্ত হয়েছে। ক্যাপ্টেনও এখানে নিজের জেদ ছেড়ে দিয়েছিল। সে এখন আর যুদ্ধের ময়দানে যেতে চাইছিল না, তাই তো সে ঘোষণা দেয় যে সে সকল সেনাদেরকে নিয়ে বাড়িতে ফিরে যাবে, নিজ নিজ বাড়ি ফিরবে সেনারা, যা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ক্রিয়েচার বেরিয়ে পড়ে নতুন এক জীবনের উদ্দেশ্যে, কখনো শেষ না হওয়া জীবন। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি ফ্রাঙ্কেনস্টাইনের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।